বাসর ঘরে এক হাত গোমটা টেনে বসে আছে এক চঞ্চল কিশোরী। বয়স তার সবে 17 বছর 4 মাস। জীর্ণশীর্ণ বদনে বাড়ি লেহেঙ্গা, একাধিক গহনার ভারে নুয়ে আছে তার ঘাড়। ক্লান্তিতে সারা বদনে যেখানে নিষ্প্রাণ, সেখানে আঁখি দুইটা অশ্রুতে টাইটম্বর। চোখ ভর্তি স্বপ্ন, যা গড়িয়ে পড়ছে অশ্রুরূপে। বাকি 7টা স্বাভাবিক বিয়ে, বাসর, সংসার তার হবে না, তা বুঝে গিয়েছিল বিয়ের আগেই। তবুও বাবা মায়ের উপর জেদ ধরেই নিজের থেকে 10 কি 12 বছর বড় লোককে বিয়ে করেছে, তাও শুধুমাত্রই তাদের বংশের উত্তরসূরি জন্ম দেওয়ার জন্য। এছাড়া এই সংসারে তার কোনো ভূমিকা নেই, না আছে স্বামীর প্রতি কোনো অধিকার। এ যেন বিবাহিত রক্ষিতার চেয়ে কোনো অংশে কম নয়। হঠাৎ করে দরজা খোলার শব্দে চমকে উঠল কিশোরী। ঘুমে নিবু নিবু চোখ এক প্রকার জোর করে টেনে খুলল সে। লাল গোমটার আড়ালে দেখতে পেল সুদর্শন এক যুবক তার দিকে এগিয়ে আসছে এলোমেলো পায়ে। আবছা আলোতেই তার বুঝতে বাকি নেই লোকটা মদের নেশায় ঢুলে চলেছে। লোকটিকে দেখে ভয় পেল কিশোরী মন। নিজেকে গুটিয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা বৃথা হলো। গোমটা সহ শক্ত করে আঁকড়ে ধরল পুরুষালী হাত। মেয়েটির থুতনি। সব মেয়ে এক, টাকার লোভে নিজের দেহ বিক্রি করতে এদের একটুও বাদে না। তোদের মতো লোভী মেয়েদের জন্য কোনো ভালোবাসা না, তোরা শুধু ঘৃণার যোগ্য। এই জীবন বাঁচাতে টাকা কি এতই গুরুত্বপূর্ণ? তোদের কোনো সম্মান নাই? আত্মসম্মান বলতেও কিছু জিনিস থাকে। আমি ভেবেছিলাম তুই ব্যতিক্রম, কিন্তু না, তুইও তো একই নারীদের কাতারেই পড়িস। সামান্য রঙিন কাগজের বিনিময়ে যারা দেহ বিক্রি করতে রাজি হয়, তাদের আবার কিসের নারী বলে? থু! কথাটা বলে শক্ত হাত দিয়ে টেনে খুলে ফেলল কিশোরীর ঘোমটা। সেফটিপিন দিয়ে আটকে রাখা গোমটা টেনে খোলার কারণে চুলগুলো অনেকটা এলোমেলো হয়ে গেছে। কিশোরী ভয়ে ভয়ে চোখ তুলে তাকাতেই দৃষ্টি আটকে গেল ভয়ঙ্কর এক জোড়া রক্তিম চোখে। শরীরের প্রতিটি লোম খাড়া হলো ভয়ে। কিশোরীর মনে পড়ে গেল তাদের প্রথম সাক্ষাৎ, যেদিন তার জীবনে কাল বয়ে এসেছিল এই নির্নামক নিষ্ঠুর পুরুষ। ব্যথায় চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল আবারও, কিন্তু সেদিকে কোনো ভ্রক্ষেপ নেই। সে পাষাণ পুরুষের সে তো ব্যস্ত হলো নিজের বৈধগত স্ত্রীকে বৈধভাবে দর্শন করতে। হিংস্রসের স্পর্শগুলো কিশোরীর শরীর নিতে পারল না, আর না মেনে নিতে পারল কোমল হৃদয়। তার জীবনের গতি কোন দিকে যেতে চলেছে সে নিজেও জানল না। কিশোরী নিতে পারল না এত কিছুর চাপ। জ্ঞানশূন্য হয়ে লুটিয়ে পড়ল সে। সেদিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে তাকে সেভাবেই পেলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে পুরুষ। ধ্বংসময়ী এক রাত পাড়ি দিল দুইটা মানুষ। এই রাত শেষে সূর্য পড়বে ঠিকই, কিন্তু সেই সূর্য কী রূপ নিবে এই দুই মানুষটার জীবনে? আসুন পরিচয় জেনে নিই। আদ্রিতা আদর খান, নিম্নবিত্ত না হলেও নিম্ন মধ্যবিত্ত আদ্রিতার পরিবার। নাহিদ খান আর নাসরিন খান 2 সন্তান এর পিতামাতা। বড় ছেলে আদ্রিয়ান খান ছোটোখাটো বেসরকারি কোম্পানিতে সামান্য একটা পোস্টে চাকরি করে, সাথে সরকারি কলেজে টিচার হওয়ার প্রিপারেশন নিচ্ছে। ছোট সন্তান আদ্রিতা সবে মাত্র ইন্টার প্রথম বর্ষে সম্পন্ন করেছিল। ছোটোখাটো সুখের একটা সংসার ছিল 4 জনের, কিন্তু সে ছোট সংসার ভেঙে গড়িয়ে পড়েছিল নীর চৌধুরীর আগমনে। নীর চৌধুরী মন্ত্রীপদের আসনে বিরাজিত। নীরের বাবারা 2 ভাই, সে 2 ভাইয়ের আবার 2 ছেলে আর 1 মেয়ে, মানে নীররা মোট 4 ভাই বোন, 4 ভাই 1 বোন। তাদের মধ্যে নীর বড়। নীরের ভাই রিয়াজ আর তাদের বোন নওমি, তারপর তার চাচার 2 ছেলে আয়াজ আর নেওয়াজ। নীর আর রিয়াজ যমজ হওয়ায় দুজনের বয়সই 30, আর আয়াজ 28 আর নেওয়াজের 27, আর নওমির বয়স 18। ভোরের আলো ফুটেছে বেশ অনেক সময় হলো। ঢাকা শহরের কোলাহল কাকডাকা ভোর থেকে শুরু হয়ে যায়। যান্ত্রিকী শহরের প্রতিটি গলি ব্যস্ততার সাক্ষী বহন করে। শীতের শেষ শরতের মাঝামাঝি সময়টাতেও সকালের দিকে বেশ ভালোই শীতল এক আবহাওয়া থাকে। হঠাৎই ফোনের তীব্র আওয়াজে চোখ মেলে তাকায় আদ্রিতা। তার মাথার কাছে ফোনটা বেজে চলেছে অনবরত। আদ্রিতা চোখ ডলে উঠতে নিলেই টের পায় তার সম্পূর্ণ শরীর ব্যথায় জর্জরিত। মনে পড়ে গেল কাল রাতে সেই নির্গুম মুহূর্তগুলো। স্বামী সংসার নিয়ে সবসময় আদ্রিতার মনোভাব ছিল অন্যরকম। স্বামী হিসাবে সে সর্বদাই নিজের বাবার মতোই কাউকে আশা করেছে। সেখানে নিষ্ঠুর এই পুরুষকে মানতে পারছে না তার কোমল হৃদয়। ব্যথায় ভয়ে পুনরায় কেঁদে উঠল আদ্রিতা। কেন এমনটা হলো? এত শব্দ হওয়ার কথা ছিল না। আপনি কেন এমন হলেন নেতা সাহেব? আপনি তো আমার কল্পনার পুরুষ ছিলেন।
কিন্তু সে আপনিটা বাস্তবে এতটা ভয়ঙ্কর তা জানতাম না আমি নেতা সাহেব। দুরাতের ব্যবধানে এত তফাৎ কেন? হঠাৎ করেই দরজা খোলার আওয়াজ পেয়ে চুপ হয়ে গেল আদ্রিতা। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই লজ্জায় নিচু হয়ে গেল মাথা। পুনরায় আবার আর্সোকে একবার পরখ করে নিল সুদর্শন নীর চৌধুরীকে। মাত্র অধিক পর্সা না হলেও মোটামুটি পর্সা, উচ্চতা 6 ফুট তো হবেই, জিম করা পেটানো শরীর, 30-এর ঘরে পা দেওয়া পুরুষটিকে এখনও যুবক বলে চালিয়ে দিলেও মন্দ হবে না ব্যাপারটা। আদ্রিতার এমন চিন্তাধারা টিকল না বেশিক্ষণ, তার আগেই তার মুখের উপর ছড়ে মারল নীর শাড়ি। এভাবে জামা কাপড় বিহীন বসে থেকে নিজেকে আবার বিলিয়ে দিতে চাস? অবশ্য তোদের মতো মেয়েদের শরীরের চাহিদাই বেশি হয়। নীরের কথাই স্পষ্ট তাচ্ছিল্য। আদ্রিতা হতভম্ব হয়ে নিজের দিকে তাকাতে নিজেই হতভম্ব হয়ে গেল। তার খেয়ালই ছিল না সে এতক্ষণ কী অবস্থায় বসেছিল। কিন্তু এসবের জন্য কি সে আদৌ দায়ী? আমার মতো মেয়েদের বলতে আপনি কি বোঝাতে চান নেতা সাহেব? আমার মতো কজন নারীর সাক্ষাৎ পেয়েছেন? আমার বয়স কত জানেন আপনি? জানেন না। আপনি না জেনেই একজন নাবালিকা মেয়ের উপর এক প্রকার জোর করে নিজের পুরুষত্ব দেখিয়েছেন। মদের নেশায় বুঁদ হয়ে নিজের স্ত্রীকে দর্শন করেছেন। সেখানে আমার দোষটা কি নেতা সাহেব? ঠিক আছে, মেনে নিলাম আমি টাকার জন্য আপনাকে বিয়ে করেছি। আপনি কেন একজন নাবালিকাকে বিয়ে করলেন? নীরের গম্ভীর মুখটা আরও একধাপ গম্ভীর হলো। তা দেখে হাসল আদ্রিতা। যে হাসি ছিল প্রাণহীন। হয়তো নিজের উপরেই হাসল সে। কোনো রকম টেনে টুনি নিজেকে বিছানা থেকে দাঁড় করালো। শরীরের থেকেও মনের ব্যথা আজ বেশি। কিশোরীর মন এত ভার বইতে পারল না, ঠাস করেই পড়ে গেল মেঝেতে। নীর পড়ে যাওয়ার শব্দে সেদিকে তাকালো। মনে মনে কিছুটা অপরাধবোধ কাজ করলেও রাগ আর ঘৃণা সেটা প্রকাশ করতে দিল না। আদ্রিতা অশ্রুসিক্ত চোখে আরও একবার তাকালো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করতে ব্যস্ত পুরুষের দিকে। সাদা পাঞ্জাবি পায়জামার আড়ালে কুৎসিত নীরকে ডাকার আপ্রাণ চেষ্টার দিকে। ভুল করে অবাধ্য মন আশা খুঁজছিল লোকটার এগিয়ে আসার, কিন্তু আদ্রিতার তো ভুললে চলবে না। সামনে দাঁড়ানো লোকটা কংক্রিটে তৈরি। এদের মনে দয়া মায়া থাকে না, থাকে শুধু ক্ষমতা আর টাকার লোভ। আপনার প্রতি আমার অনুভূতিগুলো ছিল গোলাপের মতো, তাই হয়তো কাটার আঘাতে জর্জরিত আজ আমি। কিশোরী মনে দাগ কাটা আপনি ছিলেন সর্বোত্তম পুরুষ, কিন্তু আজ এই কিশোরী মনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাও আপনি নেতা সাহেব। দরজা খুলতেই অত্যাধিক সুন্দরী এক রমণী এক প্রকার আমাকে ধাক্কা দিয়ে ছুটে গেলেন আমার স্বামীর দিকে। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। অন্যের চরিত্রের দিকে আঙ্গুল তোলা খুব সহজ নেতা সাহেব, যেখানে নিজের চরিত্রই রঙিন। আমার সামনে দাঁড়িয়ে আছে নীরের নানি, অর্থাৎ আমার নানি শাশুড়ি নূরজাহান। চামড়া কুঁচকে আসা বিদ্যার চেহারায় আলাদাই তেজ ফুটে উঠেছে। আমি অবাক চোখে তাকালাম ওনার দিকে। বয়স 60 পার হবে হয়তো, তবুও কেমন স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। না কোনো লাঠি বা অন্য কিছুতে ভর দেওয়ার প্রয়োজন পড়ছে ওনার। ব্যাপারটা আদ্রিদের খুব পছন্দ হলো। বাকিদের মতো জামদানি ভারী পোশাক না থাকলেও মুখের গাম্ভীর্যতার প্রকাশ দিচ্ছে ওনার জমিদারি ভাব। আমি মাথাটা সামান্য নিচু করে সালাম করে উঠলাম বিদ্যার উদ্দেশ্যে। কেন যেন মহিলাটির মুখে ফুটে উঠেছে আলাদা সম্মান। যে কেউ এই রূপকে সম্মান দিতে বাধ্য বলেই ধারণা করে নিলাম। নাম কি তোমার মেয়ে? ওনার এমন গম্ভীর গলায় প্রথমে কিছুটা ইতস্ত করলাম। মহিলাটি নির্গীত রাগেই তা অনুমান করে ফেললাম তার মুখের কাঠিন্য ভাব আর গলার স্বর শুনে। আমি আদ্রিতা আদর খান। কথাটা যে ওনার পছন্দ হলো না তা তার মুখ দেখে বুঝতে পারলাম আমি। উনি আবার আমার পিছনে বসে থাকা আমার শ্বশুরের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়লেন, এই মেয়েকে নীড়ের বউ বানানোর উদ্দেশ্য কি নিহাল? যে কিনা নিজের নাম বলতে পারে না, সে আমার সাম্রাজ্য, আমার রাজ্যের রাজাকে সামলাবে কি করে? নানি শাশুড়ির প্রশ্নে আমিও তাকালাম নিহাল আঙ্কেলের দিকে। এই একটা প্রশ্নের উত্তর তো আমিও জানতে চাই। কেন আমাকে বিয়ে করালেন উনি ওনার ছেলের সাথে? কি এমন কথা সেদিন তিনি আমার বাবাকে বলেছিলেন, যার কারণে আমার বাবা আমার এত বড় সর্বনাশ করে দিলেন? মা, আপনার নাতিকে হাজারো মেয়ে বিয়ে করতে চাইতো, হয়তো তার রূপ, টাকা বা ক্ষমতা দেখে। হতে পারত সে শত্রুপক্ষের মেয়েও, কিন্তু এই এক মেয়ে যার কিনা কোনো লোভ নেই, সে টাকার প্রতি। আর তার বাবাও আমার অনেক বিশ্বস্ত সঙ্গী, যার কারণে ওনার মেয়েকে আমি নিজের পুত্রবধূ হিসাবে বেছে নিয়েছি। আঙ্কেলের কথায় বিশ্বাস হলো না আমার। 2 দিনের পরিচয়ে মেয়ের টাকার প্রতি টান আছে কি নেই জানা যায় না।
আর নিহালের মতো বিচক্ষণ মানুষ এই লেম কারণে কাউকে নিজের ছেলের বউ বানিয়ে আনবে? ব্যাপারটা নিছক মজা হিসাবে উড়িয়ে দেওয়াই চলে। যেখানে আমার বিশ্বাসই হয়নি সেখানে যে আমার নানি শাশুড়ির বিশ্বাস হবে, ব্যাপারটা হাস্যকরই বটে। তোমার নাম বিয়ের পূর্বে ছিল আদ্রিতা আদর খান, কিন্তু বর্তমানে তুমি এই বাড়ির বড় চৌধুরী গিন্নি। তোমার নাম আদ্রিতা নীর চৌধুরী। নামটা মাথায় গেঁথে নাও আর নিজের স্বামীকে ডেকে আনো নাস্তার টেবিলে। আমি পিছন ঘুরে হাঁটতে নিলে আবারও উনি আটকে দিলেন আমাকে। নিজের অবস্থান নিজেকে বুঝে নিতে হয়, কেউ প্লেটে সাজিয়ে দিবে না। তাই বয়স কম হলেও দায়িত্ব বড়। আশা করি আমার মেয়ে জামাইয়ের পছন্দ খাঁটিই হবে। আমি উত্তর দিলাম না ওনার আদেশে। মাথা দুলিয়ে নীড়ের রুমের দিকে হাঁটা দিলাম। আনমনে একবার আওড়ে নিলাম, আদ্রিতা নীর চৌধুরী। আমি উপরে উঠতে নিলে দেখলাম তখনকার সেই মেয়েটা লাজুক হেসে নিচে নামছে। তা দেখে আমি হাসলাম। মেয়েটা হাসির আড়ালে নিজের গালের থাপ্পড়ের লাল দাগ আড়াল করতে গিয়েও ব্যর্থ হয়েছে। আমি খুশি মনেই পা রাখলাম ঘরে। সাথে সাথে ধাক্কা খেলাম ওনার বুকের সাথে। পড়ে যেতে গিয়েও আঁকড়ে ধরলাম তার পাঞ্জাবির কলার। দরুন, আমাকে ছেড়ে দিলে মাজা ভেঙে যাবে। এই অল্প বয়সে মাজা ভাঙতে চাই না আমি। আমার কথায় বাঁকা চোখে তাকালেন উনি। এই লোক এই মুহূর্তে আমাকে ধাক্কা দিয়ে ফেলবে তা আমি জানি, কিন্তু ঘটল অন্য ঘটনা। হঠাৎই কোমরে পুরুষালীর শক্ত খসখসে হাতে ছোঁয়া পেতেই আমি কেঁপে উঠলাম। অদ্ভুত এক শিহরণ শরীর জুড়ে ছড়িয়ে পড়ল। আদ্রিতার চোখের দিকে তাকাতে নীড় থমকে গেল। এই একটা চোখের কারণেই তো আজ দুইটা জীবন নষ্টের দরজায়। তবুও কেন এত আকর্ষণ এই চোখে, যে চোখ তাকে অতীত বলতে বাধ্য করে। এই চোখের পানি তো কাল আটকে দিয়েছিল হিংস্র নীড়কেও। সে পারেনি এই ফুলকে সম্পূর্ণ নষ্ট করতে। মাতার নীড়ের মনেও প্রথমবার হয়তো উকি দিয়েছিল মনুষ্যত্ব। কি জানি কি ছিল তা। আপন মনে নীড়ের হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে যাই আমি। মনে পড়ে যায় কাল রাতের কথা। সাথে সাথে চোখ জোড়া বন্ধ করে ফেলি। প্লিজ শোবেন না, আমার ভয় করে, ব্যথা করে, আর কষ্ট দিবেন না। আমি আর আসবো না আপনার কাছে। আমি দূরে চলে যাব, খুব দূরে। নীড়ের কি হলো সে নিজেও জানে না। আদ্রিতার এই করুণ সুর, এই বিতু চোখ জোড়া আজ যেন নীড়কে বারবার বুঝিয়ে দিচ্ছে এই এক রমণী তার ছোঁয়া ঠিক কতটা ঘৃণা করে। তার হালাল স্ত্রী তাকে ঘৃণা করে। ব্যাপারটা মন্দ লাগলো না নীড়ের। উল্টো নীড়ের বাদন আরও দৃঢ় হলো। আঙ্গুলগুলো চই দিল আদ্রিতার হালকা ফোলা গালগুলো। নীড় নেশাক্ত কণ্ঠে বলল, পালাতে চাইলে আজকেই পালিয়ে যাও মেয়ে, কারণ এর নীড় বাদন হারা হচ্ছে। একবার নীড় যদি নিজের বাদনে বেঁধে ফেলে, মৃত্যু হবে তোমার মুক্তি। না হলে বেঁচে থাকতে অবাধ্য হবে তুমি নীড় নামক বাদনে, অবদ্ধ বাদনে। কথাটা বলে আদ্রিতা সেখানে দাঁড় করিয়ে চলে গেল নীড়। আদ্রিতা অবাক নয়নে তাকিয়ে রইল নীড়ের গমন পথে। লোকটা আসতো একটা রহস্যর ভাণ্ডার। কখন কোন রং তাকে ঘিরে থাকে হয়তো সে নিজেও জানে না। কখনো হিংস্র তো কখনো বরফ। এই লোককে কি আদৌ কোনোদিন আমি বুঝতে পারবো? আপনি এমন কেন নেতা সাহেব? ঠিক সে সাক্ষাতের ন্যায় পেঁচালো। আদ্রিতা কলেজ ক্যাম্পাসে ঢুকতে কয়েকটা ছেলে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে যায়। সে যে সেখান থেকে সরবে সে কথাটাও তার ব্রেন থেকে একদম মুছে গেছে। হঠাৎ করে সজোরে ধাক্কা লাগায় পড়ে যেতে নিলেই এক শক্তপোক্ত হাত এসে তার কোমর জড়িয়ে ধরল। নিজেকে হাওয়ায় ভাসতে দেখে এবার আদ্রিতার চোখ খোলে। আর সবার আগেই তার চোখ আটকে যায় হালকা বাদামি চোখের মণিতে। ধীরে ধীরে চোখ নামাতে লাল ঠোঁট জোড়া যেন তার হৃদস্পন্দন আটকে আসে। এই মেয়ে, চোখে দেখতে পাও না? এতগুলো ছেলে তোমার দিকে দৌড়ে আসছে, ইডিয়েট একটা। কথাটা বলে সেখান থেকে চলে গিয়েছিলেন, কিন্তু এত কিছুর মাঝেও তার লোককে বলে গিয়েছিলেন যেন আমাকে আমার বাড়ি অবধি পৌঁছে দেয়। সেদিনই প্রথম সাক্ষাৎ হয়েছিল নেতা নীড়ের সাথে, আর দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল মন্ত্রী নীড়ের সাথে। কিন্তু আজও নীড় আদ্রিতার জন্য নেতা সাহেবই থেকে গেলেন। নিচে আসতে রাগে উঠে গেল। নাইবা হলো আর 5টা স্বাভাবিক সংসার তাদের, তবুও তো নেতা সাহেব আমার স্বামী। সেখানে অন্য রমণী তার দিকে ডলে পড়বে, ব্যাপারটা মেনে নিব না, একদমই না। জোরালো পায়ে নিচে নেমে আঁকড়ে ধরলাম রমণীর হাত। টেবিলের সবাই অবাক চোখে তাকালো আমার দিকে। শুধুমাত্র স্বাভাবিক 2টা মানুষ, নীড় আর তার নানি। বাকি সবাই আমার কাজে যে ভিমড়ি খেতে বসেছে তাও আমি বুঝলাম, কিন্তু তাদের এসব প্রতিক্রিয়া দেখার টাইম আমার নেই। স্বামী আমার আপু, খাবারটা তাকে বেড়ে দেওয়ার কাজটাও না হয় আমিই করলাম। আপনি মেহমান, আপনি আরামে বসে খাবার খান।
এমন করে বলছেন কেন ভাবি? নীরকে খাবার বেড়ে দেওয়াটা আমার জন্য কাজ না। ফুফা তোমাকে নিয়ে না আসলে আজ নীরের বউ আমিই হতাম। কথাটাই তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। তবুও হাসি হাসি মুখ করেই বলে উঠলাম, আমি না থাকলে ব্যাপারটা আলাদা, কিন্তু আমি আছি আর থাকবো, তাই নীরকে নির্বাহিয়া বলার অভ্যেস করে ফেলুন। আদ্রিতার কথা বলার ধরন দেখে মাথা নিচু করে নিউজ পেপারের আড়ালে মুচকি হাসল নীর। মনে পড়ে গেল অতীতে আদ্রিতার সাথে দ্বিতীয় সাক্ষাতের কথা। কলেজ শেষ করে আদ্রিতা তার বান্ধবীদের সাথে করে মার্কেটের উদ্দেশ্যে যায়। তার বড় ভাই আদ্রিয়ানের জন্মদিন হিসেবে কিছু গিফট করা। সারা বছর পকেট মানি জমিয়ে এই দিনে সে আদ্রিয়ানকে গিফট করে। হঠাৎই চোখ যায় একটা সুঠাম লোক তার বাবার বয়সে একজনকে কথা শোনাচ্ছেন। হয়তো বিদ্যাটা রিক্সা চালক। আদ্রিতা ওদিকে যেতে নিলে তার ফ্রেন্ডরা মানা করলেও সে শুনে না কারো কথা। আদ্রিতা সবার কথা উপেক্ষা করেই সেদিকে গেল। ভদ্রলোকটার গাড়ির সাথে রিক্সা চালকের রিক্সাটা সামান্য আঘাত পাওয়ায় লোকটা সেই বিদ্যাকে যা নয় তাই কথা বলে শোনাচ্ছিলেন অকথ্য ভাষায়। এদিকে বিদ্যা তো ভয়ে চুপসে আছে। হয়তো সারা বেলায় একটা টাকাও কামাই করতে পারেননি, সেখানে আবার যদি উনি টাকা চেয়ে বসেন সেই ভয়ে। এক পর্যায়ে লোকটা বিদ্যার শরীরে হাত ওঠাতে নিলেই আদ্রিতা একটা লাঠি দিয়ে ওনার দিকে তাক করে। আপনার লজ্জা করে না? বাবার বয়সে একজনের গায়ে হাত তুলতে চাচ্ছিলেন। সামান্য কি মানবতা বোধ নেই আপনার মাঝে? শিক্ষিত হয়েছেন আর এইটুকু শিক্ষা আপনার মধ্যে নেই যে কিভাবে বড়দের সম্মান করতে হয়? এই মেয়ে, সর সামনে থেকে, না হলে থাপ্পড়টা তোমার গালে পড়বে। ঠিক আছে মারুন, যখন নারী নির্যাতনের কেস ঠুকে আপনাকে জেলের ভাত খাওয়াবো না তখন বুঝবেন। এই মেয়ে, বাড়াবাড়ি করবে না একদম। তুমি চিনো আমাকে? আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে চিনতে আমার রুচিতে বাদে। আর আপনারা যে এই যে ভিডিও করছেন, নিম্নমানের মানবতা কি আদৌ অবশিষ্ট আছে? আজ ওনার জায়গায় যদি আপনার বাবা দাদা থাকতো তাহলে আপনারা কি এভাবেই চুপচাপ দাঁড়িয়ে ভিডিও বানাতে পারতেন? নীরও সেদিন সেখানে গিয়েছিল পার্টির কিছু কাজে। যেহেতু কদিন বাদে ভোট, সেজন্য মিটিং মিছিল সবই চলছিল জোরদারভাবে। আর তাদের যেন মিটিংয়ের জন্য তাদের একটা নিজস্ব স্পেস আছে। সেখানে যেতে নিতেই তার চোখ পড়ে আদ্রিতার দিকে। আদ্রিতার কথা, তার সাহসিকতা দেখে অবাক হয়। প্রথম দিনের বিধু আদ্রিতা আর আজকের সাহসী মেয়েটার মাঝে আকাশ পাতাল তফাৎ। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিছু একটা ভেবে মুচকি হেসে কাউকে কল করল। কথা বলা শেষে একটা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আদ্রিতার রৌদ্রানী রূপ। কিছুক্ষণের মাঝে সেখানে দুজন পুলিশ এসে আদ্রিতাকে জিজ্ঞেস করলে আদ্রিতা সব বলে দেয়। ওরা আর কিছু না জিজ্ঞেস করেই লোকটাকে নিয়ে সেখান থেকে চলে যায়, যেন প্রশ্নটা তারা ফর্মালিটি পূরণ করার জন্যই করেছিল। আদ্রিতা অবাক হলেও কিছু বলে না। আসলে পুলিশ দুটাকে নিড়ি পাঠিয়েছিল। এদিকে আদ্রিতা বিদ্যার কাছে এসে নরম সুরে জিজ্ঞেস করলো, আপনার কোথাও লাগেনি তো দাদু? না আপামনি, আমি ঠিক আছি। আপামনি কি? হ্যাঁ, আমি তোমার নাতনির বয়সের। আমাকে দিদিভাই যা ইচ্ছে বলতে পারো। বেঁচে থাকো মা, আল্লাহ তোমার জন্য উত্তম জীবন সাথী দান করুক। তুমি সুখী হও মা। আমিন। দেখে তো মনে হচ্ছে কিছু খাও নাই দাদু। এ নাও, আমার আম্মুর হাতের খাবার খুব মজা হয়। নিজের টিফিন ওনার দিকে বাড়িয়ে দিল। না না দিদিভাই, আমি এটা নিতে পারবো না। আমি কিন্তু আমার দাদুকে দিচ্ছি, নিয়ে যাও। আদ্রিতার জোড়াজুড়িতে বিদ্যা হাসি মুখে সেটা গ্রহণ করে। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে চলে যায়। আদ্রিতার সম্পূর্ণ কাজ নির্বল করছিল। আদ্রিতার ব্যবহার, তার আচরণ সবটাই তাকে তার ব্যাপারে ভাবতে বাধ্য করে। মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে। এই আলাদা ভাবটা যেন মুহূর্তে নীরের মাথায় আদ্রিতা নামক মেয়েটির চিন্তা ঢুকিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। আদ্রিতার হাসি, তার কথা বলার ধরন, তার রাগের চেহারা, সব কিছুই যেন নীরের মস্তিষ্কে চেপে গিয়েছিল। নীরের ভাবনার মাঝে নীলিমা চৌধুরী কাট কাট গলায় বলে উঠলেন, আহ আদ্রিতা, রুনা তো শুধু খাবারটাই বেড়ে দিচ্ছে। এভাবে প্রতিক্রিয়া দেখানোর কি আছে? তুমি বাকিদের খাবার বেড়ে দাও। এত যখন খাবার বেড়ে খাওয়ানোর শখ, না হলে বসে পড়ো খেতে। আমি অপমানে চুপ হয়ে গেলাম। ভুলেই গিয়েছিলাম এখানে আমার আপন বলতে আছে এটাই বাকি। আমি মাথা নিচু করতে দেখতে পেলাম রুনার হাসি মুখ, যাতে তাচ্ছিল্য ছিল। হাসিটা আমাকে বোঝানোর জন্য যথেষ্ট ছিল যে সে জিতে গেছে। হঠাৎ করে কানে এলো পুরুষালী কণ্ঠস্বর, সব মেয়ে তো আপনার মতো হয় না মিসেস চৌধুরী, যে নিজের স্বামীর থেকে বেশি বাহিরের পুরুষের দিকে নজর দেয় বেশি। একটা বাক্য সবার মুখের রংটিকে যেন উড়িয়ে দিল। আমি নিজেও প্যাল করে চেয়ে রইলাম নেতা সাহেবের দিকে। উনি আমাকে তার দিকে এইভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল,
খাবার দাও বউ, পার্লামেন্টে যেতে হবে। তোমাদের এই ঝগড়া খেলা পরে খেলো, কিন্তু হ্যাঁ মনে রেখো, নীর কোনোদিন হারেনি, আর না তার মাথা নিচু হয়েছে। সেখানে তার স্ত্রীর মাথা নিচু হওয়া মানে নীরের মাথা নিচু হওয়া। ভবিষ্যতে এই কাজটা যেন দ্বিতীয়বার আমি না দেখি। খাবার দাও বউ। কথাটা মস্তিষ্কের ভিতর প্রবেশ করতেই কেমন একটা শূন্যতা খেলে গেল। কিশোরী বয়সে প্রথম আবেগের নাম এই নীর চৌধুরী। সে নীর চৌধুরী আজ আমার স্বামী, কিন্তু কিছু শুধুমাত্র নামমাত্র। কথাটা যতবার মনে পড়ছে ভিতরে কিছু একটা ভেঙে গুড়িয়ে যাওয়ার আভাস মিলেছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। সব কিছু জানার পরেই তো এই জাহান্নামে পা দিয়েছিলাম আমি, তাহলে একদিনের ব্যবধানে কেন নিজেকে ভেঙে ফেলছি? খাবারের পালা শেষ হতে আদ্রিতা উঠতে যাবে তার আগে নীলিমা আটকে দিলেন। সবার জন্য কিছু মিষ্টি বানিয়ে আনো, বিয়ের পরে প্রথম রান্না বাড়ির বউ করে, কিন্তু তুমি তো দেরি করে উঠেছ, তাই সবার জন্য এখন কিছুটা মিষ্টি রান্না করে নিয়ে এসো। মামুনি চৌধুরী বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউ সবার জন্য মিষ্টি কিছু রান্না করে, যাতে বউয়ের সাথে শ্বশুরবাড়ির মানুষদের সম্পর্ক মিষ্টি হয়। চৌধুরী বাড়ির এই নিয়ম অনেক পুরাতন, যা আমরা এখনও পালন করি। কিন্তু রান্নাটা তো স্বামী স্ত্রী দুজন মিলেই করে ভাবি। নীর কি রাজি হবে? নিজের ছোট জায়ের কথায় দীর্ঘশ্বাস ছাড়লেন আন্টি, যার কারণ হয়তো আমিও জানি। নেতা সাহেব যে জীবনেও রাজি হবে না এইসব নিয়ম পালনে, তার বলতে। হঠাৎ করে তিনি কথা ঘুরাতেই বলে উঠলেন, আর নাস্তার টেবিলে বলা কথাটাতে কিছু মনে করো না। আমি ভেবেছিলাম তোমাদের এই তর্কাতর্কি নীরের না নেবার নীর পছন্দ করবে না, সেজন্যই। শাশুড়ি নতমুখ দেখে আদ্রিতার খারাপ লাগলো। বয়সে উনি তার বড়। নেতা সাহেব আপনাকে নাম ধরে কেন ডাকে আন্টি? আদ্রিতার প্রশ্নে তিনি হাসলেন। আমি নীরের বাবার দ্বিতীয় স্ত্রী। আমি অবাক হলাম। আমি জানতাম নীলিমা আন্টি নেতা সাহেবের সৎমা, তাহলে নেতা সাহেবের আসল মা কে? আমার প্রশ্ন মুখে আসার আগে আন্টি আমাকে তাড়া দিলেন। তাড়াতাড়ি করে নিয়ে এসো মামুনি নীর, রিয়াজ দুজনেই বেরিয়ে যাবে। আমার আর একটা প্রশ্ন করা হলো না। রান্নাঘরে এসে আমার ঘাম ছুটে গেল। এর আগে কোনো দিন রান্নাঘরে সেভাবে আমার আসা হয়নি। আম্মু রান্না করার সময় যা একটু দেখেছি এই যা। রান্না বলতে শুধু চাটাই করতে পারি। সেখানে মিষ্টি রান্না করতে বলে শাশুড়ি আর চাচি শাশুড়ি তো চলেই গেলেন। এখন আমি কি করি? আমি ক্যাবিনেটে হাত দিতেই আমি অনুভব করলাম আমার খুব কাছে কারো উপস্থিতি। তার শরীরের ঘ্রাণ আমি চিনি। আমার হাতের উপর দিয়ে আরও একটা হাত এগিয়ে গেল ক্যাবিনেটের হাতলের উপরে। পশা লোমশ হাতটা দেখে আনমনে আকর্ষণ জাগলো মনে। কিশোরী বয়সের ফ্যান্টাসি কিছুটা এমন হয়। আমার ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। এক ডুব গিলে লাভের লাভ হলো না। হাতের মালিককে সরাসরি দেখতে পিছনে ঘুরতে না গিয়ে বাড়ি খেলো তার শক্তপোক্ত বুকে। তীব্র পারফিউমের ঘ্রাণটা মস্তিষ্কের সম্পূর্ণ নিয়রণ জাগিয়ে দিল। এভাবে চোখ দিয়ে গিলে খাওয়ার কিছু নেই। হঠাৎই নেতা সাহেবের এমন কথায় থতমত খেয়ে গেলাম। বার দুয়েক ডোব গিলে নেতা সাহেবের বুকে ধাক্কা দিতে উনি ব্রুকুসকে তাকালেন। এক হাতে ক্যাবিনেটের জিনিস বের করতে থাকলেন, আরেক হাত রাখলেন আমার কোমরে। একটানে নিজের বুকে শক্তভাবে আঁকড়ে রাখলেন। কি করছেন নেতা সাহেব? ছাড়ুন আমাকে, কেউ এসে পড়বে। কি আসলো না আসলো তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না। ওয়াইফি, এসবের ধার তোমার নেতা সাহেব ধারে না। আমার? ওনার কানে আমার প্রশ্নটা গেল তা আমি বুঝলাম, কিন্তু সেটাকে পাত্তা দিলেন না তিনি। তা দেখেই হাসলাম। টাকা দিয়ে কিনেছেন, সে টাকাই উসুল করছেন নেতা সাহেব। করবেনই তো, নেতা বলে কথা। আপনারা তো পায়ে পায়ে হিসাব উসুল করেই ছাড়েন। ট্রাস্ট মি, ওয়াইফি রাগিও না আমাকে। আমার রাগ সামলানোর ক্ষমতা বা বয়স কোনোটাই তোমার নেই। তাই বলছি আজকে রাতের মধ্যে পালিয়ে যাও আমার দৃষ্টিসীমা থেকে। এত সহজে মুক্তি দিচ্ছেন নেতা সাহেব? ব্যাপার কি? এক রাতেই বুঝি মন ভরে গেছে? নীর তাকালেন আমার দিকে। সেই দৃষ্টিতে কী ছিল আমি জানি না। বোঝার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি ঠিক সেই দিনের দৃষ্টির মতো যেদিন দ্বিতীয় দফায় দেখা হয়েছিল নেতা সাহেবের সাথে। আদ্রিতার ভাবনা হিসাবে সেটা তাদের দ্বিতীয় দেখা, কারণ এর আগের দেখা শুধু নীর দেখেছিল। আদ্রিতা নীরকে খেয়াল করেনি। অতীত। ভোটের দিন খুব নিকটে চলে এসেছিল। ভোটের আগেই নেতাদের জনগণের প্রতি ভালোবাসা উথলে পড়ে। ঠিক তেমনটা ভালোবাসা নীরেরও উতলে এসেছিল প্রতিটি বাড়ি গিয়ে বাড়ির সকলের খোঁজখবর, ছোটোখাটো সুবিধা অসুবিধা জানা। সেদিন নীর উপস্থিত হয়েছিল আদ্রিতাদের এলাকাতেও। শীতের মাঝামাঝি সময় ছিল। আদ্রিতা তখন এলাকার বাচ্চাদের সাথেই খেলছিল। হঠাৎ করে দৌড়াতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরল নীর। মুহূর্তেই মিলিত হয় দুজনার দৃষ্টি। দ্বিতীয় দফায় ক্রাশ খেতে বাধ্য হয় আদ্রিতা।
নীরের পশ্চামুখে তখন সাবদারের আস্তরণ, সাদা পাঞ্জাবির উপর সাদা চাদর রেখে চশমা। 17 বছর কিশোরীর ফ্যান্টাসি ওয়ার্ল্ড তখন এমন পুরুষের প্রতি আকর্ষণ থাকে। বেশি আদ্রিতার ব্যাপারেও একই ঘটনা ঘটেছিল। যেখানে আদ্রিতার চোখে ছিল একরাশ মুগ্ধতা, সেখানে নীরের চোখগুলো ছিল ঘোলক দাদার মতো। আদ্রিতা বুঝেনি সেদিনও নীরের মনোভাব শুধু কানে এসেছিল। ম্যাচুরিটি আনো মেয়ে, এভাবে রাস্তায় ছুটোছুটি করে যার তার শরীরে পড়ে গেলে আগুন ধরিয়ে দিব মনে রেখো ইডিয়েট। হঠাৎই নাকে ক্ষীরের মিষ্টি ঘ্রাণ আসতে আদ্রিতা বাস্তবে ফিরল। নীর খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলছে। আদ্রিতা অবাক চোখে তাকিয়ে দেখল, আপনি রান্নাও জানেন নেতা সাহেব? এত অবাক হওয়ার কিছু নেই ওয়াইফি। তোমার নেতা সাহেব দীর্ঘ সময় অবধি হোস্টেলে ছিল, আর কয়েক বছর দেশের বাহিরেও থেকেছি, তাই রান্নাটা যথেষ্ট ভালো পারি। আমাকে শিখাবেন? এসবের দিকে তোমার খেয়াল দেওয়া লাগবে না। যদি আজ রাত অবধি মেহমান হয়ে থাকো তাহলে এ ব্যাপারে কোনো কথাই নেই, আর যদি নেড়ের খাঁচায় আটকে থাকো তাহলে রান্নাঘর মুখী হবে না ফার্দার। কাল থেকে কলেজে যাবে, যা যা প্রয়োজন সব কাল সকালেই পেয়ে যাবে। আমার বাবার সাথে কথা বলা লাগবে। তোমার গার্ডিয়ান আমি, সেখানে শ্বশুরমশাইয়ের পারমিশনের কোনো ধার আমি ধারি না। আমি এমন লোকের টাকায় পড়তে পারবো না নেতা সাহেব, যে কিনা বিয়ের প্রথম রাতেই তার স্ত্রীকে টাকার খোঁটা দেয়। হতে পারি আমি আপনার মতো বড় লোক না, কিন্তু তার মানে এই না যে আত্মসম্মান বোধ আমার কম। নীর কিছু না বলে বেরিয়ে গেল। আমার চোখ তখন বাদ ভাঙা অশ্রু। কাল রাতের প্রতিটি দৃশ্য ভাসতে লাগলো। আমার উচিত নেতা সাহেব আপনাকে ঘৃণা করা, প্রচণ্ড ঘৃণা করা, কিন্তু আমি পারছি না কেন? পারছি না কেন নেতা সাহেব? আমি তো এমন ছেঁচড়া ছিলাম না কোনো দিন। তাহলে কেন আমি আপনার প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছি? কেন আপনার ছোটোখাটো কথা আমার মনকে জর্জরিত কষ্টে অনুভূতিতে? এমন কোনো আমাদের সম্পর্ক নেতা সাহেব? কেন আপনাকে আমি স্বামী কম, আমার ক্রেতা হিসাবে বেশি দেখি? কেন বলুন তো? আদ্রিতার প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখানে কেউ নেই। কেউ নেই তার চোখের পানি মুছে দেওয়ার জন্য। কেউ নেই এই আহাজারি শুনে তাকে একটু আগলে নেওয়ার জন্য। তার নেতা সাহেব কি কোনোদিনও বুঝবে তার মাতাল হয়ে করা একটা ভুল তার কিশোরী বউয়ের মনে কতটা দাগ করে ফেলেছে? রিয়াজ বসেছিল নিজেদের পার্টি অফিসের সামনে, পরিকল্পনা নিয়ে ব্যস্ত, চিন্তিত। যেহেতু সে বর্তমানে সহসভাপতি, তাই তার দায়িত্ব আগে থেকে বেড়ে গেছে। এতদিন নেড়ে একাই এতটা চিন্তা করতে হয়নি, কিন্তু এখন সব চাপ তার উপরেই। সব মিটিং শেষ করে সবাইকে বিদায় দিয়ে নিজের চেয়ারে এসে বসতেই হঠাৎ করে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে এগিয়ে এলো, সাথে একটা ফুলের তোড়ার একটা চিঠি। তা দেখে রিয়াজ চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চুপচাপ বসে রইল। আবারও একই মানুষ পাঠিয়েছে, তাই না রবিন? জি স্যার, কিন্তু আজকে চিঠির সাথে একটা গিফট পার্সেলও ছিল। রিয়াজ চাপা শ্বাস ফেলল। রবিন চুপচাপ দেখে সব কিছু টেবিলের উপর রেখে দেয়। রিয়াজ আবার উঠে এসে চিঠিটা হাতে নিয়ে আবারও পড়তে বসল। প্রিয় চাঁদ, কতদিন হলো আপনাকে চোখ ভরে দেখা হয় না চাঁদ। আমার প্রতি একটু করুণা করে না হয় একটু আমাকে দেখা দিয়ে যেতেন। আমার অতি পরিচিত সে গলিতে আমার অতি প্রিয় মানুষটা না হয় নিজ ইচ্ছাতেই চলে এলো আমার শখ করে কেনা পাঞ্জাবি জড়িয়ে। আমার না খুব ইচ্ছে আপনাকে ধূসর পাঞ্জাবিতে দেখা। বাকিদের মতো সাদা কালো বা নীল রঙে না, ধূসরের মতো বিবর্ণ রঙে। আসবেন তো আমার প্রিয় শহরে? আমার প্রিয় রং মরিয়ে নাকি আরও একবার ভেঙে দিবেন এই মন? বিশ্বাস করুন, একবার ভাঙলে আর সামলাতে পারবো না। নির্ঘাত পাগলের মতো রাস্তায় ঘুরব। একটা রাস্তার পাগলিকে প্রেমিকে বলে পরিচয় না দিয়ে একজন সুস্থ মেয়েকে প্রশান্তি দিলেন। আপনার সামনে ভালোবাসার আবদার নিয়ে আমি আসবো না চাঁদ, কারণ আমি জানি আমি আপনার অযোগ্য, বড্ড বেমানান। আমি চাঁদের সাথে চাঁদ ধরতে চাওয়ার শখটাও আমার কাছে স্বপ্নের মতো। আমি শুধু দূর থেকে একবার তার হাসি মাখা মুখ দেখে প্রশান্তিতে বাঁচতে চাই। দিবেন না সেই সুযোগ আমাকে? এক জীবনে এতটা অপূর্ণতায় মরিয়ে রাখবেন না প্রিয় পুরুষ? আপনি তো এতটা নিষ্ঠুর নন। ইতি কৃষ্ণময়ী। চিঠিটা পড়ে দীর্ঘশ্বাস ফেলল রিয়াজ। মেয়েটা আজকাল বড্ড জ্বালাচ্ছে। তার কথাগুলো হুট করে মাথায় বাড়ি খাচ্ছে। বুকের ভিতরটা তাকে দেখতে চাওয়া আশা বুনছে নিজ অজান্তেই। কিন্তু এমনটা তো হওয়ার নয়। সে যে অন্য কাউকে কথা দিয়ে ফেলেছে। এই জীবন অন্য কাউকে লিখে দিয়েছে। এক জীবনে না হলো বুক জ্বালানো রমণীটা তার প্রতিশ্রুতি দেওয়া রমণীকে নিয়েই না হয় কাটিয়ে দিল। অপ্রাপ্তির খাতাতে না হয় একটা নাম যোগ হলো কৃষ্ণময়ী। আরও একবার না হয় যত্ন করে ভেঙে দিল তার মন। হঠাৎ কিছু পড়ে যাওয়ার আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। তড়াক করে উঠে বসলাম।
গেমে নিয়ে জুবুথুবু অবস্থা হয়েছে ইতিমধ্যে। আজ আবারও একই স্বপ্নে দেখেছি। আজ আবারও সেই নিষ্ঠুর দৃশ্য চোখের সামনে বাড়ছে। কোনোরকম বিছানা থেকে নেমে আলমারির ড্রয়ার দরজা খুলতেই মাথায় এটা আমার বাড়ি না, এখানে আমার কোনো ওষুধ নেই। কিন্তু মাথা ব্যথা আমাকে শান্তি দিচ্ছে না। বারবার সে চিৎকার, কান্না, আহাজারি, ওই নিষ্ঠুর পুরুষের কালো ছায়া স্মৃতিতে বেসে বেড়াচ্ছে। আর থাকতে না পেরে এলোমেলোভাবে হেঁটে চলে গেলাম ওয়াশরুমে। আমি নিজের ভাবনাতে এতটাই মত্ত ছিলাম, আমি টেরও পেলাম না ওয়াশরুমে অন্য কেউ আছে। আমি শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়াতেই পানি এসে বিছিয়ে দিল। নীর তখন সবেমাত্র অফিস থেকে ফিরেছে। অফিসের ওয়ার্কারদের মাঝে কিছু ঝামেলা থাকায় নীরকে যেতে হয়। সব মিটিয়ে পার্টি অফিস হয়ে বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজে যায়, খেয়াল করেনি। গেমে যাওয়ার কারণে সোজা ঢুকে যায় ওয়াশরুমে গোসলের উদ্দেশ্যে। তার ধারণা ছিল আদ্রিতা হয়তো চলে গেছে। সবেমাত্র গায়ের পাঞ্জাবি খুলতে আদ্রিতাকে ওয়াশরুমে ঢুকতে দেখে কপাল কুঁচকে ফেলে। এত রাতে আদ্রিতাকে শাওয়ারের নিচে দাঁড়াতেই দেখে ব্রু কুঁচকে তাকালো। এই ইডিয়েটের কি রাত বিরাতে বুতে ধরল নাকি? নীর কপাল কুঁচকে এগিয়ে আসে শাওয়ার বন্ধ করতে নিলেই শাওয়ারের পানি নীরের শরীর ছুঁড়ে আদ্রিতার মাথাতে পড়তে শুরু করলো। হঠাৎই নিজের হাতের উপর বলিষ্ঠ হাত দেখে শিউরে ওঠে আদ্রিতা। পিছনে তাকাতে চোখজোড়া নীরেই আবদ্ধ হয়ে যায়। তার হালকা লাল বর্ণের ঠোঁট জোড়ায় পানির ফোঁটা দারুণ নেশালো লাগছে। আদ্রি কেমন মোহগ্রস্ত হয়ে গেল। অতীতের তিক্ত স্মৃতি বলে আটকে গেল নীরের নেশালো চোখের দিকে। ধীরে ধীরে চোখ নেমে এলো নীরের সিগারেটের পোয়া লালচে ঠোঁটের দিকে। হঠাৎ করে নিষিদ্ধ বাসনা জাগ্রত হলো আদ্রির মনে। সে কালচে লাল বর্ণের ঠোঁট জোড়া ছুঁয়ে দেওয়ার। নীর নিজেও যেন বেসামাল হয়ে যাচ্ছে। পানিতে ভিজে যাওয়ায় আদ্রিতার পরনের শাড়ি অনেকটাই তার শরীরের সাথে লেপটে গেছে, যার কারণে আদ্রিতার শরীরের সমস্ত ভাঁজ সে টের পাচ্ছে। 30 বছরের যুবক সেও পারসানে নিজেকে শান্ত করতে। কি করছিস কি নীর? যেখানে এত বড় বড় মডেল তোকে তার রূপের জালে পাশাতে পারেনি, সেখানে তুই এই বাচ্চা মেয়ের সামনে কন্ট্রোললেস কিভাবে হয়ে যাচ্ছিস? এর আগেও তো বহু নারীকে দেখেছিস, এর থেকেও আবেদনময়ী রূপে কই? তাদের দিকে তো ফিরেও তাকাতে তোর রুচিতে আসেনি। তাহলে এই মেয়ের নেশা কিভাবে তোকে ধরেছে? না নীর, এটা ঠিক না। আমি চাই না আরও একটা নীর পৃথিবীর বুকে আসুক। সব মেয়ে এক নীর, সব মেয়ে এক। সুযোগ পেলে ওইও যদি একই কাজ করে। না নীর, তোর দুর্বল হলে চলবে না। এখনও অনেক কিছু আছে অজানা। ওইসব না জেনে তুই এই পথে যেতে পারিস না। নিজের মনে কিছুক্ষণ ধন্ত করল নীর। চোখ বন্ধ করে জোরে জোরে 2টা নিঃশ্বাস নিয়ে আদ্রিতার হাত ধরে বেরিয়ে এলো। কাবার থেকে টাওয়াল বের করে নিজে আদ্রিতার শরীরে জড়িয়ে দিল। আরেকটা দিয়ে অতি যত্নে চুলগুলো মুছে দিল। মাঝরাতে এভাবে শাওয়ার নিয়ে কী প্রমাণ করতে চাও ওয়াইফি? স্বামী তোমার রোমান্স জানে না, তাই নিজেই চলে গেছো স্বামীর সাথে রোমান্স করতে? এত ড্যাম্পারেট হওয়া ঠিক না ওয়াইফি। আমার বুঝি শরম করে না? নীরের লজ্জা পাওয়া অভিনয় দেখে আদ্রিতা হতবাক হয়ে তাকিয়ে রইল। নেতা সাহেব, আপনি আরও একবার প্রমাণ করে দিলেন নেতারা ড্রামা করতে পারদর্শী। আদ্রিতার কথা শুনে হু হু করে হেসে উঠল নীর। নীরের প্রাণোজ্জ্বল হাসির দিকে মুগ্ধ নয়নে চেয়ে রইল আদ্রিতা। মনে মনে বলে উঠল, আপনি এত সুন্দর না হলেও পারতেন নেতা সাহেব। আপনার হাসির জালে ফেসেই বুঝি এতগুলো ভোট দিয়েছে জনগণ। এত সুদর্শন একটা স্বামী না দিলেও তো হতো আল্লাহ। মেয়ে হলে নির্ঘাত গড়বন্দি করে রাখতাম, কিন্তু এত বড় পুরুষকে কই বন্দি করে রাখবো বলুন তো? হঠাৎ করে কানে উত্তপ্ত শ্বাস পেয়ে জমে গেল আদ্রিতা। নীর আদ্রিতার আরও কাছে এসে কানে স্লো ভয়েসে বলে উঠল, তোমার মনে? আদ্রিতা নীরের কথায় চমকে উঠল। মনের কথাও বুঝি এই লোক শুনতে পারে? কি সাংঘাতিক! সাত সকালবেলা মুখে ঠান্ডা পানির বর্ষণ হতেই লাফিয়ে উঠল আদ্রিতা। তার আগে মুখে এসে পড়ল 1 বালতি পানি। মুহূর্তে ঠান্ডা কেঁপে উঠল তার পুরো শরীর। সময়টা ছিল ডিসেম্বরের 5 তারিখ। কনকনে শীতে এইভাবে হেনস্থা হতে হবে সে ভাবেনি। চোখ মেলতেই চোখের সামনে ভেসে এলো নীরের রাগী 2 চোখ জোড়া। সাথে সাথে আদ্রিতার মাথাতেও রাগ চড়ে বসে। নীরের উদ্দেশ্যে চিল্লিয়ে উঠল, এটা কোন ধরনের অসভ্যতামি? তুমি আমার উপর চিল্লানোর সাহস পাও কই থেকে? হ্যাঁ, ব্রু কুঁচকে বলছে, আপনি কোন সাহসে আমার উপরে পানি মারার সাহস পান? তোমাকে না কাল বলেছিলাম চলে যেতে, তাহলে তুমি যাওনি কেন? কাল 3 কবুল বলে বিয়ে করলেন, সেই কবুলের মর্যাদা রাখতে যাইনি আমি। আমার অনেক প্রশ্নের উত্তর জানা বাকি নেতা সাহেব। সেসব প্রশ্নের উত্তর না জেনে তো আমি যাব না। বলে যাও, সে বিয়ে, সে তারিখ, সে দিন, সে লগ্ন। বিয়ে আপনার কাছে ছেলে খেলা হতেই পারে, কিন্তু আমার কাছে না। গলা নিচে নামাও। নামাবো না? কি করবেন? গলা ভেঙে দিব। সাথে সাথে আদ্রিতা পিছনে সরে যায়। মনে মনে ভয় পায় ঠিকই,
কিন্তু চেহারায় সেটা ফুটিয়ে তোলে না। তার বাবা তাকে শিখিয়েছে, সামনের মানুষটা একবার যদি বুঝে যায় তুই তাকে ভয় পাচ্ছিস, তাহলে সে তোকে আরও ভয় দেখাবে। কিন্তু যদি তুই ভয় না পাস, তাহলে সে তোকে ভয় দেখাতেই ভয় পাবে। আদ্রিতাও একই কাজ করলো। মনের ভয়ে মনে দাবিয়ে পুনরায় নীড়ের উদ্দেশ্যে বলে ওঠে, এত ইচ্ছে কেন মেয়েদের শরীরে হাত দেওয়ার? হ্যাঁ, মানুষ ঠিকই বলে, নেতারা আসলে এক একটা লুচু পরোটা হয়। একদম আমার আশেপাশে আসবেন না বলে দিলাম, না হলে। কথাটা বলে আর এক মুহূর্ত সেখানে থামল না আদ্রিতা। দৌড়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। নীড় হতভম্ব হয়ে গেল। সে তো ওকে মারতে গিয়েছিল, আর এই মেয়েটা তাকে নাকানি চুবানি খাইয়ে দিল, তাকেই শাসিয়ে দিয়ে চলে গেল। কত বড় সাহস ভাবতে রেগে পেটে পড়ল নীড়। পরক্ষণে আবার ঠোঁট কামড়ে হেসে ফেলল। এদিকে আদ্রিতা তাড়াহুড়ো করে জামা কাপড় না নিয়েই ঢুকে পড়েছে। এখন গোসল করাও দরকার, কতক্ষণ ভিজে কাপড়ে থাকবে, আবার বাহিরে সিংহরাজা দাঁড়িয়ে আছে। ই আল্লাহ, কোন মুসিবতে আমাকে ফেললে বলো তো? কি সুন্দর কিউট একটা মেয়েকে কিনা শেষমেশ এমন করল্লা মার্কা জামাই দিলা। আজও আমি কি এমন দোষ করেছি যে সিংহের মুখে ছুঁড়ে মারলা আমাকে? কাল রাতেই তো ভালো ছিল, হুট করে সকালে আবার কোন ভূত মাথায় আসলো কে জানে। ধুর, ভাল লাগে না। এখন বিনা জামা কাপড়ে গোসল করব কি করে? আমি আল্লাহ, এই কোন মুসিবতে ফেললে? দরজার ওপর পাশ থেকে দাঁড়িয়ে সবটা শুনতে পেল নীড়। ঠোঁটে তার বিস্ময় জয় করে ফেলার হাসি। প্রথম পরীক্ষায় পাস ওয়াইফি, এবার ধীরে ধীরে বাকি দুইটা। এত সহজে নীড়ের মন নরম করলে তো হবে না। এত তাড়াতাড়ি তো নীড় নিজের চায়ার উপরেও 16 আনা বিশ্বাস করে না। আদ্রিতা দরজায় উকি দিয়ে দেখে নিল পরিস্থিতি, আশেপাশে কাউকে না দেখে বের হতে চোখ বড় বড় হয়ে যায় তার। বের হতেই দেখে নীড় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সাথে সাথে পুনরায় ঠাস করে দরজা বন্ধ করে দেয় আদ্রিতা। তা দেখে নীড় বাহির থেকে চেঁচিয়ে ওঠে, আর একটা বাজে কথা যদি আমি শুনি, আই শিওর ওয়াইফি জান বের করে নিব। আদ্রিতা তা শুনে বেংসি কেটে বিড়বিড় করে বলে উঠল, এসেছে আমার এক আজরাইল। আদ্রিতা সেভাবেই চুপচাপ গোসল সেরে টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে। না পারছে এই অবস্থায় বের হতে, না পারছে ঠান্ডায় কাপড় ছাড়া থাকতে। পুনরায় দরজার নখ হতে আদ্রিতা ভাবল নীড় হবে, কিন্তু দরজার অপর পাশ থেকে নীড়ের বোনের আওয়াজ পেতেই যেন স্বস্তি পেল। ভাবি, তোমার হয়েছে? নমি, বোন আমার, ভালো হয়েছে তুমি এসেছ। আমার জামা একটু ব্যাগ থেকে দাও তো। জামা না ভাবি, মা তোমার জন্য শাড়ি পাঠিয়েছে, এলাকার কিছু আন্টি তোমাকে দেখতে আসবে। আদ্রিতা শাড়িটা দেখে অবাক হয়, কারণ শাড়িটা অসম্ভব সুন্দর। হালকা গোলাপি শাড়ির উপর পাথরের হালকা কাজ, যা শাড়ির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আদ্রিতা হাসি মুখে শাড়িটা পরে নিল। অপরদিকে, ভাইয়া শাড়িটা তো তুমিও দিতে পারতা, আর শাড়িটা তো তুমিই কিনেছ, তাহলে মামুনির নাম দিলা কেন? এই বেশি বকবি না তো, তোর ফোনের চিন্তা মাথা থেকে বের করে দে। অনার্স শেষ করা না অবধি তাহলে ফোন পাবি না। আরে আমার ভালো ভাইয়া, আমি তো এমনিতেই বলছিলাম, কিউরিয়াসিটি আর কি। হ্যাঁ, ফোনের কথা বলবো না। আচ্ছা যা, মাথা খাস না, আর এক কাপ কড়া কফি পাঠাতে বল। নমি মাথা নাড়িয়ে চলে যায়। নীড় চোয়াল শক্ত করে জানালার পাশে দাঁড়িয়ে কারোর সাথে মনোযোগ দিয়ে কথা বলতে শুরু করে। কিছু সময়ের ব্যবধানে দরজা খোলার আওয়াজ পেতে নীড় কি মনে করে পিছনে ঘুরে, আর তাতেই তার হাত থেকে ফোন পড়ে যেতে নেয়। কোনো মতে ফোন ধরে পুনরায় কানে নিয়ে পিছনে ঘুরে তাকালো। এদিকে শাড়ি পরার অভ্যেস না থাকায় বারবার কুচি এলোমেলো হয়ে যাচ্ছে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। আয়নায় স্পষ্ট নীড় দেখতে পাচ্ছে আদ্রিতার বিরক্তি। এই যে শুনছেন? সাথে সাথে নীড়ের হাত তার বুকে চলে যায়। ফোন কেটে কঠোর দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকালো। খবরদার, এরপর থেকে এভাবে তাকাবে না, ডাকবে না। তো কি নাম ধরে ডাকবো? না। তো কি ভাইয়া বলা লাগবে? জানে মেরে ফেলবো। আজব তো, তাহলে ডাকবো কি? নেতা মানুষরা কথায় এত পেঁচায় কেন বুঝি না। এই যে নেতা সাহেব, একটু কুচিটা ধরে দিবেন প্লিজ। পারবো না। নীরের এমন সহজ উক্তি পছন্দ হলো না আদ্রিতার। ও মাথায় জেদ চেপে বসল। তাহলে এমনই থাক, বাহিরে আপনার বাবা চাচা ভাই বলতে গেলে পুরো পরিবার আছে, সবার সামনে কুচি খুলে পড়ে যাবে, ভালো লাগবে তখন। আপনার ঠিক আছে তাই না? আমি যাই। আদ্রিতা বেংসি কেটে উল্টো করে যেতে নিলে নীড় হ্যাঁচকা টানে তাকে নিজের দিকে ফেরালো। আমার সাথে তেড়ামো করার সাহস আজ দেখালে, নেক্সট টাইম দেখাবে না খবরদার। দেখা যাবে। এখন কুচি দেখেন। নীড় দাঁত কিড়মিড় করে আদ্রিতার কুচি ঠিক করে দিতে লাগে। আদ্রিতা অবাক হয়ে কি সুন্দর আর পারদর্শী হাতে শাড়ির কুচি ঠিক করছে, যেন তার কতদিনের এক্সপেরিয়েন্স। হতেও পারে, বলা তো জো নেই, নেতা মানুষ, স্বভাব চরিত্র ঠিক থাকবে কিনা তা কি আদৌ বলা যায়? এত জোরে জোরে ভাবার কিছু নাই। মামুনিকে অনেক সময় কুচি ধরার
কুচি করার সময় ধরে রাখতাম, সেখান থেকে আমি শিখেছি। আদ্রিতা তো শকড। এই লোকটা দেখে মনে পড়তে পারে। আরে বাহ, কিন্তু মামুনি উনি কাকে বললেন? উনি তো নীলিমানটিকে মিসেস চৌধুরী বলে ডাকেন। তাহলে নিজের মায়ের কথা বলছে? একটা কথা জিজ্ঞেস করি নেতা সাহেব। না। আপনি কি কাউকে ভালোবাসেন, চেকা খেয়েছিলেন, আর তার জন্যই কি নারীদেরকে ঘৃণা করেন? না। তাহলে? বলার প্রয়োজন মনে করছি না। ধরো, গুজে নাও। কুচিগুলো ধরিয়ে দিয়ে আদ্রিতা এক হাত দিয়ে কুচি ধরে আরেক হাত দিয়ে নীরের হাত ধরে ফেলে। এড়িয়ে যাচ্ছেন? হাত ছাড়ো। না ছাড়লে? সাথে সাথে আদ্রিতার হাত মুচড়ে পিঠে ঠেকায়। ব্যথায় আর্তনাদ করে ওঠে। আমার জেদ করা পছন্দ না, আর আমার আপনাকে পছন্দ না। গুড, স্টে ফ্রম মি। এত যখন সমস্যা আমাকে নিয়ে, তাহলে কেন বিয়ে করেছিলেন? বাবার কথায়? আপনি কারো কথা শুনতে বাধ্য হবেন সেটাও কি বিশ্বাস করা লাগবে? বিশ্বাস করা বা না করা একান্তই তোমার বিষয়, তাতে আমার কিছু যায় আসে না। আদ্রিতা হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। আদ্রিতাও শাড়ি ঠিক করে মাথায় গোমটা দিয়ে সেখান থেকে যেতে নিলে চোখ যায় গলার দিকে। গলায় স্পষ্ট লাল লাল দাগগুলো দেখে মনে পড়ে যায় পরশু রাতের কথা। বিয়ের রাতে এত সুন্দর গিফট হয়তো এর আগে কোনো বউ পায়নি। আদ্রিতা চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে নিলে সাথে সাথে মাথা উপরে ওঠায়। কান্না করে নিজেকে দুর্বল প্রমাণ করবি না, খবরদার। শের খানের মেয়ে তুই, শেরনি। আর শেরনি গর্জন করে কান্না করে না। আদ্রিতা দীর্ঘশ্বাস পেলে ফাউন্ডেশন দিয়ে লাল হয়ে জায়গাটা লুকিয়ে ফেলল। ধীরে সুস্থে বেরিয়ে যায় নিচে। আদ্রিতাকে সবাই উঠে যেতে দেখে মনে মনে কিছুটা লজ্জিত হয়। বাড়ির সবাই যেখানে ঘুম থেকে উঠে বসে আছে, সেখানে সে বাড়ির বউ হয়ে এত দেরিতে নিচে না আসলো। সব দোষ নীড়ের উপর চাপিয়ে দিয়ে মনে মনে নীড়কে গালি দিতে শুরু করে। এদিকে আদ্রিতার মুখ নড়তে দেখে নীড় ভ্রু কুঁচকে তাকালো। তার বুঝতে বাকি থাকে না আদ্রিতা বিড়বিড় করে তাকেই বকা দিচ্ছে। মাঝে মধ্যে ওর সাহস দেখে অবাক হয় নীড়। আদ্রিকা তাকে আসতে দেখেই নেওয়াজ সোফা থেকে উঠে এসে হাত বাড়িয়ে দেয়। গুড মর্নিং মহারানী, আদ্রিতা চৌধুরী। নেওয়াজের পিছে পিছে রিয়াজ আর আয়াজও হাত বাড়িয়ে দেয়। একসাথে তিনজনের হাত দেখে আদ্রিতা হকচকিয়ে ওঠে। বুঝলা ভাবি, এটা তোমার এক্সাম। এখন তুমি যে দেবরের হাত ধরবা সেটা তোমার অতি প্রিয় দেবর। আদ্রিতা আবার সত্যি সত্যি বিপাকে পড়ে যায়। কার হাত ধরবে? দুজনের হাত ধরলে আরেকজন আপসেট হবে। এই বিপত্তির মাঝে নীরের দাদাজান এসে আদ্রিতার মাথায় হাত রাখে। কি দিদিমণি, আমার নাতিরা বুঝি বিপদে ফেলে দিয়েছে? তারা বিপদে ফেলছে আর তুমি উদ্ধার করতে চলে এসেছ? আদ্রিতা কথাটা বলে দাদাজানের হাত ধরে। এই যে আমার ফেভারিট। সাথে সাথে নেওয়াজ, আয়াজ আর রিয়াজের মুখ কালো হয়ে যায়। এটা কিন্তু চিটিং ভাবি। আপনারা আমার সাথেও চিটিং করাচ্ছিলেন। আসলেই এবার কোনো ডাউট নাই, তুমি নির্বাহের জন্য কেন পারফেক্ট বলেছিল বড় আব্বু। নেওয়াজের কথাই হাসে আদ্রিতা। হঠাৎ করে তার চোখ জোড়া আটকে যায় নীরের গভীর নয়নের দিকে। আদ্রিতার কেন যেন মনে হয় এ চোখের মালিকের আগেও সে দেখেছে। তাও এক দুইবার না, অনেকবার দেখেছে। কিন্তু কোথায়, কখন, কিভাবে এটার উত্তর তার কাছে নেই। আপনি ঠিক গোলক দাদার মতো নেতা সাহেব। এই গোলক দাদার শেষ আমি দেখব নেতা সাহেব। হ্যাঁ, আপনাকে আমি ঘৃণা করতে পারি না, এটা সত্যি। কিন্তু তার থেকেও বড় সত্যি, সে রাতের করা এক একটা আঘাতের শাস্তি আমি দিব। কালকে আমার প্রথম রান্না হলেও সে রান্না সম্পূর্ণটাই নীড় নিজে করেছে। সেখানে আমার কোনো অবদান ছিল না। তাই আজ এক প্রকার জোর করেই সবার জন্য সেমাই রান্না করলাম। সেমাইটা আমি আম্মুকে প্রায় অনেকবারই রান্না করতে দেখেছি, যার কারণে মোটামুটি ওইটা আমার ধারণাতে আছে। আর বাকি কাজের জন্য ফোন তো আছেই। তাই চটপট কোমরে ওড়না বেঁধে নেমে পড়লাম রান্নার কাজে। প্রায় 40 মিনিট মাথার ঘাম পায়ে ফেলে রান্না শেষ করলাম। বাহিরে এসে দেখি সবাই উৎসুক নয়নে তাকিয়ে আছে, কিছুটা অস্বস্তি নিয়ে। এতক্ষণ যতটা আত্মবিশ্বাস নিয়ে রান্না করলাম, সব যেন এদের মুখ দেখে হাওয়ায় মিলিয়ে গেল। উল্টো করে যেতে নিলে নওমি এক প্রকার আঁকড়ে ধরে দাঁড় করালো নেড়ে চেয়ারের সামনে। আগে ভাইয়াকে দাও ভাবি। গলা শুকিয়ে কাঠ। কাপা কাপা হাতে একটা বাটিতে বেড়ে নেড়ের সামনে রাখতে সবাই উসখুস নয়নে তাকায় নেড়ের দিকে। নেড় ডোক গেলে যেন সে খুব ভয় পাচ্ছে। এক চামচ সেমাই মুখে পুরে নেয়, সাথে সাথে চোখ জোড়া বড় হয়ে যায়। এদিকে আদ্রিতা সহ সবাই তাকিয়ে আছে নীড়ের কিছু বলার আশায়। নীড় সাথে সাথে সেমাই বাটিটা দূরে সরিয়ে সেখান থেকে চলে যায় নিজের রুমের দিকে। আদ্রিতার আর বুঝতে বাকি থাকে না সেমাইয়ের স্বাদ বাজে হয়েছে। আদ্রিতা মুখ ভার করে সেমাই বাটি নিয়ে চলে যেতে লাগে। নীড়ের এভাবে চলে যাওয়ায় বাকিরাও বুঝে যায় সেমাই খারাপ হয়েছে। কিন্তু আদ্রিতার মন খারাপটা দেখে তাদেরও খারাপ লাগে। বাড়িতে আজ তার নিজ থেকে করা প্রথম রান্না।
মিথ্যে কথা বলেও দিব্যি মন রাখা যেত, কিন্তু নীড় সে চেয়েছিল হয়তো এভাবেই আদ্রিতাকে কষ্ট দিতে, আর তাই তো এই কাজটা করলো। আপনাকে আমি বুঝতে পারি না নেতা সাহেব। মাঝে মধ্যে আপনাকে আমার সবার চেয়ে আপন মনে হয়, আর মাঝে মধ্যে মনে হয় আপনি আমার জীবনের কাল হতে চলেছেন। সকালে ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করতে চান, কিন্তু কি করলেন? আমাকে কষ্ট দিলেন। আদ্রিতা বিরস মুখে শ্যামাইয়ের বাটি হাতে নিয়ে চলে যেতে নিলেই রিয়াজ নেওয়াজ আদ্রিতাকে আটকায়। আরে কই যাও ভাবি, আমরা তো খেলামই না। রিয়াজের কথায় আদ্রিতা হাসে। আপনার ভাইয়ের অবস্থা দেখার পরেও আপনার খেতে মন চাচ্ছে? কতটা বাজে হয়েছে তা চলে যাওয়াতেই বোঝা যাচ্ছে। আমি রান্না করতে পারি না, আমার আগেই বলা উচিত ছিল। কালকের রান্নাটাও আপনাদের ভাই করেছিল। ভাইয়ের টেস্ট আলাদা, আমাদের টেস্ট আলাদা। রাখো তো, আগে আমরা টেস্ট করব। না ভাইয়া, সকালবেলা মুখের স্বাদটা নষ্ট করবেন না। আদ্রিতা মন খারাপ করে শ্যামাইয়ের বাটি নিয়ে চলে যায়। আদ্রিতার মন খারাপ হওয়া দেখে রেগে উঠলেন নীড়ের বাবা। এভাবে তোমার ছেলের উঠে যাওয়ার কোনো কারণ ছিল না, বললেই তো হতো। ভালো হয়েছে। তা না দিল সকাল সকাল মেয়েটার মন খারাপ করে। মেয়েটার এমন খারাপ মুখটা ভালো লাগে? নাহিদের কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম, মেয়েকে কোনো দিন খারাপ থাকতে দিব না, নিজের মেয়ের করে রাখবো। কিন্তু তোমার ছেলে সেটা রাখতে দিবে বলে মনে হয় না। রাগ করছো কেন? তো কি রাগ করবো না? মেয়েটার মুখটা দেখেছ কীভাবে ছোট হয়ে গেছে? আচ্ছা বাদ দাও, তোমরা খেতে শুরু করো, আমি আদ্রিতাকে দেখছি। কথাটা বলে মিসেস চৌধুরী সেখান থেকে চলে গেলেন। চৌধুরীর বাড়ির আর কারো মুখে খাবার রুচল না, সবার মনটাই খারাপ হয়ে গেছে। হাজার হোক বাড়ির নতুন বউ, চৌধুরী নিবাসে মেয়েদের চেয়ে বউদের আদর মর্যাদা বেশি হয়ে এসেছে। আদ্রিতা শ্যামাইয়ের বাটি ফেলতে নিলেই মিসেস চৌধুরী বাধা দেন। কি হলো মামুনি? প্রথম রান্নার খাবার ফেলতে নেই, আমি দেখছি এটা কি ঠিক করা যায় নাকি? সব কিছু ঠিক করা যায় না মামুনি। কে বলেছে? ভালোবাসার সময় ধৈর্য একটু বুদ্ধি সব কিছু ঠিক করে দেয়। এত বাজে খাবার? খাবার বাজে হয় না কখনো। আর চৌধুরী গিন্নিদের মুখে নিরাশা শোভা দেয় না, তাদের চোখ মুখে সর্বদা থাকবে একটা অমায়িক হাসি, যে হাসিতে চৌধুরীর পুরুষেরা খারাপ সামাইকে কেন বিষ খেতেও রাজি হবে। আমার প্রথম রান্নাও বাজে হয়েছিল, কিন্তু তোমার শ্বশুর সেটে ফুটে সম্পূর্ণটা একাই খেয়ে নিয়েছিল। পরের একদিন পুরো খালি বাথরুমে যাওয়া আসা করেছেন। মিসেস চৌধুরী এক চামচ মুখে নিলেন, খেয়ে চোখ মুখ চকচক করে উঠল। কে বলেছে খারাপ হয়েছে? এটার টেস্ট অসাধারণ হয়েছে। আদ্রিতা তো অবাক। মানে? মিসেস চৌধুরী উত্তর না দিয়ে আদ্রির মুখে সেমাই পরে দিলেন। আদ্রিও অবাক। আসলেই তো, সেমাইটা আসলেই সুন্দর হয়েছে। মামুনি হেসে সেমাইটা নিয়ে চলে গেলেন। আদ্রিতার রাগে রেডি করতে করতে উপরে চলে গেল। মিথ্যে কথা কেন বললেন? নীর তখন শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। আমি আবার কি মিথ্যে বললাম? সেমাই তো ভালোই হয়েছে। তাহলে আমি কখন বললাম বাজে হয়েছে? তাহলে ওভাবে উঠে আসলেন কেন? আমি এত মিষ্টি খাই না তাই। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যান্ডসাম, ড্যাশিং, চার্মিং একজন মন্ত্রী। হ্যাঁ, হিরো আলমের যমজ ভাই লাগে। নীর তো অবাক। তার সিক্স প্যাকে সুঠাম দেহি বডিকে নাকি হিরো আলমের সাথে তুলনা? এই অপমান কেমনি সহ্য করা যায়? চলো আমার সাথে। কই যাব? চক্ষু হাসপাতাল। পাগল হলেন নাকি? আমার চোখ একদম ঠিক আছে, চক্ষু হাসপাতালে যাব কেন? এটা কোনো মতে ভালো চোখ হতে পারে না। আমার মতো একজন হ্যান্ডসাম ছেলেকে যে চোখ হিরো আলমের সাথে তুলনা করে। আপনি কি জানেন আপনি একজন নাটকবাজ? একদম না, আমি একজন সিনসিয়ার মন্ত্রী, যার মাথায় সব সময় সিনসিয়ারিটি কিলবিল করে। আপনার মাথায় পোকা কিলবিল করে। আদ্রিতা রেগে সেখান থেকে চলে গেল। নীর বিছানাতে পারসানা গড়িয়ে পড়বে হাসতে হাসতে। মেয়েটাকে রাগাতে তার অদ্ভুত আনন্দ লাগে। আদ্রিতা নিচে যেতেই মিস্টার চৌধুরী, নীরের দাদা, নীরের ছোট চাচ্চু আদ্রিতার মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। একে একে প্রথম খাবার রান্না করেছে, তার স্বাদ ভালো হওয়ায় আদ্রিতাকে তিনজনই টাকার একটা খাম দিলেন, আর বাড়ির মহিলারা স্বর্ণের বালার একটা মালা দিলেন। উপর থেকে সবটাই লক্ষ্য করল নীর। হাতে তার আদ্রিতার তৈরি করা সেমাই। নিশে সবাই যেটা খেয়েছে সেটা বাহির থেকে অর্ডার করা। নীর ভেবেছিল আদ্রিতা ভালো সেমাই তৈরি করতে পারবে না, তাই সে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল, আর আদ্রিতারটা নিয়ে চলে এসেছিল। নিচে ওকে জ্বালাতন করতে নীর এমনটা করছিল। নীরকে দাঁড়ায় থাকতে দেখে আদ্রিতা ভিংসি কাটে। তা দেখে আদ্রিতার চোখের আড়ালে মুচকি হাসে নীর। আদ্রিতার বানানো ক্ষীর মুখে নিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করে নেয়। আজ অনেক দিন পর সে সেমাই মুখে দিয়েছে। এখনও মনে আছে ছোটবেলায় তার মা নিজ হাতে সেমাই বানিয়ে খাওয়াতো। তারপর থেকে সেমাই মুখে তুলে নীর। একটু পরে আদ্রিতাকে নিয়ে আসা হলো তৈরি করার জন্য। আজকেই তাদের রিসিপশন।
কালকে রিসেপশন হওয়ার কথা ছিল, কিন্তু নীর করতে দেয়নি। সে ভেবেছিল আদ্রিতা চলে যাবে, অযথা মানুষের সামনে এসব করার কোনো মানেই হয় না। নীর তখন বাহিরে ছিল, তার ভাইদের সাথে বসে সমাবেশ নিয়ে আলোচনা করছিল। রাজনীতিতে যতটা নাম ডাক হয় তার চেয়ে বেশি শত্রু হয়। এবার সমাবেশটা বেশ বড় করেই করা হবে, সেজন্য সেখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বলেই আগে থেকে ব্যাকআপ প্ল্যান করা লাগবে বলেই নীরের ধারণা। কারণ পুলিশ প্রোটেকশনের উপর সম্পূর্ণ ভরসা নেই নীরের। আর সেখানে সাধারণ পাবলিক বেশি অ্যাটাক হলে তাদের জীবনে রিস্ক থাকে, আর এটাই নীরের ভয়। নীর সব আলোচনা মিটিয়ে উপরে যেতেই নিজের রুম থেকে মেকআপ আর্টিস্টদের বেরিয়ে যেতে দেখে অবাক হয়। সে তো ভেবেছিল আরও 3-4 ঘন্টা লাগবে। ঘরে যেতেই অবাক হয়ে যায় নীর। তার সামনে যেন একটা আস্ত পুতুল রাখা। এই পুতুলটাকে দেখে যে কেউ তার মায়ায় পড়তে বাধ্য। নীর 10 সেকেন্ডের মতো আদ্রির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কাবার থেকে নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের আয়নায় নিজের দিকে তাকালো। বলেও না নীর, তুই কারো প্রতি দুর্বল হতে পারিস না। এ মেয়ে নিজেও জানে না আমার তার প্রতি দুর্বল হওয়া মানেই তার জীবনের অধ্যায়গুলো বদলে যাওয়া। তার ডানা কেটে ফেলবে আমার ভালোবাসা। জেল হবে তার শেষ ঠিকানা। নীর নামক জেলে তার জীবন তখন আটকে যাবে না, আমি চাই না। কিন্তু এ মেয়ে তা বুঝতেই পারছে না। যত দ্রুত সম্ভব তার থেকে আলাদা হতেই হবে। আবেগে ডুবে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া ছিল আমার ভুল। নীর দীর্ঘশ্বাস ফেলে নিজের মুখে ফানির সিটা দিয়ে তৈরি হতে নিল। নীর নিজেও জানে না তার পরিকল্পনা ভেস্তে যাবে। যেটাকে সে আবেগের নাম দিচ্ছে, খুব তাড়াতাড়ি সেটা ভালোবাসায় রূপ নেবে। এখন দেখার পালা, এই ভালোবাসার পরিণতি কী হয়। ভালোবাসার জোয়ার কার জীবনকে ভাসিয়ে নিয়ে যায় নিজের সাথে। আদৌ কি তা কিনারায় পৌঁছাবে, নাকি মাছ সমুদ্রে ডুবে যাবে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অবাধ্য ভালোবাসা। লিখেছেন নওশিন আদ্রিতা। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।